বিনয়বাবু ঘরে ঢুকে বললেন, কি ভেবেছ তোমরা? তোমাদের জ্বালায় কি আমার মান সম্মান থাকবে না? ভোর হয়ে গেলেও তখনও আলো ফোটেনি ভালো করে। বর্ষার আকাশ অনড় হয়ে আছে মেঘে। শেষ রাতে বৃষ্টি হয়েছিল। একটা সময় ছিল যখন বিনয়বাবুর বাড়িতে প্রায় যাতায়াত করতাম আমি। এতদিনের পরিচয়ে গ্যারেজের উপর আমার ছোট্ট কিন্তু ছিমছাম ফ্ল্যাটটির হদিশ পাওয়া বিনয়বাবুর পক্ষে অসম্ভব নয়। আমার মনে পড়ল একবার কী কারণে যেন তাঁর গাড়িতে লিফট দিয়েছিলেন আমাকে। এই বাড়িটার রং চিরকেলে লাল, মনে রাখা কি আর এমন কঠিন? কিন্তু এখন আমি অবাঞ্ছিত, তাই এই সজল ভোরবেলায় আমি হেন অবাঞ্ছিত জনের ঘরে বিনয়বাবুর আবির্ভাবে স্পষ্টই বিচলিত হলাম। চায়ের কাপে চুমুক দিয়ে তখন সবেমাত্র খবরের কাগজ নিয়ে বসেছি। বিছানাটা অগোছালো, আমার বেশবাসও কোনো আগন্তুকের চোখের পক্ষে দূরস্থ নয়। চেয়ারটা তাড়াতাড়ি এগিয়ে দিয়ে বললাম, এই সকালে আপনি? বসুন বসুন। বসবো না, বসবার জন্যে আসিনি। আমার আপ্যায়নে একটুও ভাবান্তর ঘটল না বিনয়বাবুর। যেমনকে তেমন অস্থির দেখাচ্ছিল তাঁকে। ঘরের সর্বত্র চোখ বুলিয়ে বললেন, অপর্ণা কোথায়? রাত্রে বাড়ি না ফিরে কোথায় গেছে আমাকে বলো, না হলে পুলিশে খবর দেব। আমি আকাশ থেকে পড়লাম। ভদ্রলোক কি বলছেন, কেন বলছেন, কিছুই বোধগম্য হলো না। অপর্ণা বাড়ি ফেরেনি, সেটা অবশ্যই চিন্তার কথা, কিন্তু তার খোঁজে এখানে আসার কি মানে হয়? কৈফিয়ত তলব করার মতো করে বললাম মনে মনে, কাল রাতের ট্রেনে জামশেদপুর থেকে ফিরেছি কলকাতায়। বিনয়বাবুর কথাবার্তা আমার কাছে ধাঁধার মতো মনে হলো। অপর্ণা বাড়ি ফেরেনি? কোনো রকমে সামলে নিয়ে বললাম, তাহলে গেল কোথায়? সেটা জানতেই ছুটে এসেছি, তোমার মুখ দেখতে আসিনি। রাগে উত্তেজনায় বিনয়বাবুর ভরাট মুখে একটা লাল আভা ফুটল। ধপ করে চেয়ারটায় বসে পড়ে বললেন, তোমরা কি ভেবেছ আমার মান সম্মান নেই? আমি জানি ওই স্কাউন্ড্রেলটা ওকে ভাগিয়ে নিয়ে গেছে, কিন্তু আমিও ছাড়ব না। হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন বিনয়বাবু। দরজা পর্যন্ত এগিয়ে গিয়ে চাপা গলায় বললেন, এ কেমন মেয়ে যে নিজের ভালো বোঝে না? সি মাস্ট কাম ব্যাক, আদারওয়াইজ। অবাক হলেও আমি ততক্ষণে ব্যাপারটা কিছুটা আঁচ করতে পারছি। কোনো রকমে তাঁকে নিরস্ত করে বললাম, আপনি এখন বাড়ি যান, আমি দেখছি। ও নির্মলের ওখানে যাবে, রাত্রে বাড়ি ফিরবে না, এটা হতে পারে নাকি? কোনো আত্মীয় স্বজনের বাড়ি টাড়ি? আত্মীয় বলতে তো ওর মামার বাড়ি, তারা এখন পুরীতে। আমি দেখছি, খোঁজ নিয়ে আমি আপনার সঙ্গে দেখা করব। একটা পেটি স্কুল মাস্টারের সঙ্গে? উফ! দ্রুত নিচে নেমে এসে গাড়িতে উঠতে উঠতে বিনয়বাবু বললেন, আমার মেয়ে এমন করবে? ছি ছি, ভাবতেই পারছি না। বিনয়বাবুর উৎকণ্ঠিত কণ্ঠস্বর আমাকে ক্ষুব্ধ করল। কি করা যায়, কি করে অপর্ণাকে ফিরিয়ে আনা যায়, কিছুই ঢুকছিল না মাথায়। স্পষ্ট করে কিছু না বললেও তিনি মিথ্যে বলবার লোক নন। তাছাড়া কোনো সমস্যায় পড়ে তাঁর মতো বিশিষ্ট এক ভদ্রলোক এই সকালে আমার কাছে ছুটে আসতে পারেন, স্পষ্টই তা উপলব্ধি করলাম আমি। অপর্ণা কিছুদিন থেকেই মরিয়া হয়ে উঠেছিল, কিন্তু বিনয়বাবুর সন্দেহ যদি সত্যি হয় তাহলে নিশ্চয়ই সে বাড়াবাড়ি করেছে। 24-25 বছরের একটি যুবতীর পক্ষে রাত্রে বাড়ি না ফেরা শুধু তার মা বাবার পক্ষেই অসম্মানের নয়, জানাজানি হলে অপর্ণার পক্ষেও খারাপ। ও কি সত্যি এতটা বেপরোয়া হয়ে উঠেছে? পুরনো রাগটা চাগিয়ে উঠল মাথায়। ভাবলাম, এ নিয়ে নির্মলের সঙ্গে একটা বোঝাপড়া হওয়া দরকার। আমি নির্মলের চেয়ে ওয়েল অফ। নির্মলকে সন্দেহ করা সত্ত্বেও বিনয়বাবু যে আমার কাছে ছুটে এসেছেন, তারও কি কোনো পরোক্ষ অর্থ থাকতে পারে? এসব ভাবতে ভাবতেই তৈরি করে নিলাম নিজেকে। নির্মল অপর্ণা, অপর্ণা নির্মল। নির্মলের ঠিকানার দিকে যেতে যেতে অন্যমনস্কতার ভিতর আমি ওদের কথাই ভাবতে লাগলাম। আজ অনেক দিন পরে আমার বুকের মধ্যে থেবড়ে থাকা ক্ষতটা চিনচিন করছে। কলেজে এবং ইউনিভার্সিটিতে আমরা একসঙ্গে পড়েছি।
আমি নির্মল অপর্ণা। অপর্ণার মতো সুন্দরী চট করে দেখা যায় না। ও এমন এক ধরনের মেয়ে, যুবক বয়সের শারীরিক প্রচণ্ডতায় খুব সহজেই যে আগুন জ্বালাতে পারে, যার কণ্ঠস্বর শুনলে, যাকে দেখলে ভালোবাসা প্রখর হয়, কাছে পেতে ইচ্ছে করে। কখনো মনে হয় দুই প্রবল বাহুর নিষ্পেষণে পিষে ফেলি, আবার কখনো খুব মন খারাপের মুহূর্তে যাকে একান্তভাবে পেতে ইচ্ছে করে নৈঃশব্দের মধ্যে। অপর্ণাকে নিয়ে আমাদের মধ্যে রেষারেষির অন্ত ছিল না। অপর্ণার মন পাবার জন্য কি অসম্ভব চেষ্টাই না করেছিলাম আমি। গোড়ার দিকে ওর সম্পর্কটা ছিল আমারও সঙ্গে, কিন্তু শেষ পর্যন্ত আমার সব ইচ্ছা, সব চেষ্টায় ছাইচাপা দিয়ে অপর্ণা নির্মলকেই তার দেহ মনের একমাত্র দাবিদার ভেবে চলে গেল। কি পেয়েছিল অপর্ণা নির্মলের মধ্যে? সত্যি বলতে আমার সঙ্গে নির্মলের কোনো তুলনাই হয় না, হতে পারে না। চেহারায় নিতান্তই সাধারণ, ছাত্র হিসেবেও তেমন ভালো ছিল না নির্মল। এখন বরিশার দিকে একটা প্রায় গ্রাম্য স্কুলের মাস্টার, থাকে অবশ্য আমারই মতো, একা একটা অন্ধকার ঘর ভাড়া করে। অন্যদিকে অপর্ণা সুন্দরী ও বুদ্ধিমতী, গানটান জানে, কলকাতায় বিশাল বাড়ি গাড়ি, বিখ্যাত অ্যাডভোকেট বাবা ইত্যাদি। এসব যতই ভাবি ততই আমার মাথার ভিতর সব হিসেব গণ্ডগোল হয়ে যায়। অপর্ণার কথা ভাবতে ভাবতে আরও ভারী হয়ে এলো আমার নিঃশ্বাস। স্পষ্ট অনুভব করলাম, নির্মলের সঙ্গে ও যতই ঘনিষ্ঠ হোক না কেন, এখনও আমি ভালোবাসি অপর্ণাকে, যে কোনো মূল্যেই পেতে চাই ওকে। এখনও ঘুমের মধ্যে সে আমার চুলে বিলি কেটে যায়। তার দীর্ঘ চুম্বনের কল্পনায় অনেক রাতে আমি বিছানায় জেগে উঠে বসি। ততক্ষণে হালকা রোদ উঠে পরিষ্কার হয়েছে আকাশ। বিছানায় উপুড় হয়ে পরীক্ষার খাতা দেখছিল নির্মল। আমাকে দেখে ব্যস্ত হয়ে পড়ল। আরে তুমি, এসো এসো। নির্মলের ঠোঁটে আলগা হাসি। ওর মুখের দিকে তাকিয়ে আমি কোনো নৈশ বিনোদনের চিহ্ন খুঁজে পেলাম না। আড়ষ্ট গলায় জিজ্ঞেস করলাম, নির্মল, অপর্ণা কোথায়? অপর্ণা? নির্মলকে চিন্তিত দেখালো। তুমি কি অপর্ণাকে খুঁজতে এসেছো এখানে? হ্যাঁ, কোনো দ্বিধা না করে ক্ষুব্ধ গলায় বললাম। তোমরা একটু বাড়াবাড়ি করছো নির্মল। বিনয়বাবু আজ সকালে এসেছিলেন আমার কাছে, অপর্ণা রাত্রে বাড়ি ফেরেনি। কিন্তু সময় নিয়ে নির্মল বলল, অপর্ণার সঙ্গে আমার দেখা হয়েছে কাল সন্ধেবেলায়। এখান থেকে ওর মামার বাড়ি যাওয়ার কথা। মামা বাড়ি? ওর মামারা এখন পুরীতে। না, সেটা সত্যি নয়। অপর্ণা মিথ্যে বলবে কেন? নির্মলের সামনে দাঁড়িয়ে ঈর্ষা ও রাগে আমার চোয়াল শক্ত হয়ে উঠেছে ততক্ষণে। বললাম, তুমি যে সত্যি বলছো তার প্রমাণ কি? নির্মল একটু চুপ করে থাকলো, কি ভাবলো যেন। তারপর বলল, তুমি এটা কেন ভাবছো ও এখানে রাত কাটাবে? আমি বা তা চাইবো কেন? নির্মলের শেষের কথাগুলো আমার কাছে তেমন জরুরি মনে হলো না। আমার প্রশ্নের উত্তর আমি আগেই পেয়েছি। নিজেকে সামলে নিয়ে বললাম, আমি কিছু ভাবছি না। ভদ্রলোককে ছুটে আসতে দেখে খারাপ লাগলো, তাই এসেছিলাম। অপর্ণা তাহলে ওর মামার বাড়িতেই গেছে। যাক, চলি। একটু দাঁড়াও, নির্মল বলল, আমিও বেরুবো, কথা আছে। খাতাগুলো গুছিয়ে রেখে নির্মল বেরুবার জন্যে তৈরি হচ্ছিল। চুপচাপ দাঁড়িয়ে আমি ওর ঘরের দিন আসবাব, বিবর্ণ দেওয়াল লক্ষ্য করতে লাগলাম। দেখতে দেখতেই শিথিল হয়ে এলো আমার হাত পা। যদি এমন হয়, আমি ভাবলাম, ওদের বিয়ে হলো, অপর্ণা এসে উঠল এই ঘরে, ও কি থাকতে পারবে? মুহূর্তে আমার চোখে ভেসে উঠল বিনয়বাবুর নিউ আলিপুরের বাড়ি। সেখানে অপর্ণার জন্যে আলাদা ঘর, আলাদা বাথরুম। দৈর্ঘ্যে প্রস্থে ওই বাথরুমের আয়তনই নির্মলের ঘরের চেয়ে কম নয়। অনেক দিন আগে এক সন্ধ্যায় অপর্ণার ঘর থেকে ভেসে আসা পিয়ানোর শব্দে বেজে উঠেছিল আমার রক্ত। সেই অপর্ণাকে এখানে কল্পনা করা যায় না। নির্মল বলল, চলো বাহিরে বেরিয়ে একটু চা খাই। টানা 2 ঘন্টা খাতা দেখছি, ঘাড়ে ব্যথা হয়ে গেছে। নির্মলই আগে বেরুলো। পিছন থেকে আমি ওর ক্লান্ত শরীর লক্ষ্য করলাম। দুঃখী মানুষদের একরকম চেহারা হয়,
ভিতর ফাঁপা গাছের মতো, যে কোনো মুহূর্তেই হেলে পড়তে পারে। কিন্তু সম্ভবত এটা আমার কল্পনা। আমি জানি এই মুহূর্তে নির্মলের চেয়ে সুখী আর কেউই নেই। বন্ধু হলেও ও আমাকে বঞ্চিত করেছে, কোনোই পাত্তা দেয়নি অপর্ণার প্রতি আমার আকর্ষণকে। ওর জন্যে আমি দুঃখিত হব কেন? কাছেই একটা রেস্তোরাঁয় ঢুকে মুখোমুখি বসলাম আমরা। নির্মল চা বলল। ক্লান্তির মধ্যেও ওর চোখে একটা সরল হাসি ফুটেছে। আমি ঈর্ষা বোধ করলাম। ওই হাসির উৎস আমি জানি। নির্মল হয়তো আমার আর অপর্ণার আগের সম্পর্ক স্মরণ করে এখনও করুণা করছে আমাকে। ওর চোখে চোখ রাখতেও অস্বস্তি হচ্ছিল আমার। বয় চা দিয়ে যাবার পর নির্মল হঠাৎ জিজ্ঞেস করলো, কিছু খাবে? আমি না বললাম। খেতে পারো, নির্মল বলল। এখন মাসের শুরু, খুব একটা গরিব অবস্থায় নেই। অসহ্য। নির্মল যেন তার দৈন্যকেই সম্পদ হিসেবে ব্যবহার করতে চাইছে। ওর সামনে নিজেকে কেমন খেলো মনে হলো আমার। থাক, আমি বললাম, আমার ফেরার তাড়া আছে। কথা এগুচ্ছিল না। খানিক চুপচাপ বসে থাকার পর নির্মল বলল, অপর্ণা বিয়ের জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছে, তুমি কি করতে বলো? ব্যস্ত? আত্মরক্ষার চেষ্টায় উল্টো গলায় বললাম, এভাবে ব্যাপারটাকে ঝুলিয়ে রেখে লাভ কি? অনেক দিন তো হলো, যত দেরি করবে ততই ঘোরালো হবে। বাড়িতেও ও খুব শান্তিতে নেই, নির্মল বলল। ওর বাবাকে তো তুমি জানো, আমাকে উনি অ্যাকসেপ্ট করতে পারছে না। অপু কাল আমাকে বলছিল বাড়িতে থাকা আর ওর পক্ষে সম্ভব হচ্ছে না। নির্মলের কথাগুলো আমার বিশেষ অচেনা লাগলো না। খেলাটা কি তাহলে শেষ হয়ে গেছে? বিচলিত হয়ে আমি ভাবলাম, যা স্বাভাবিক এক্ষেত্রে কি তাই ঘটতে যাচ্ছে? কিছু বলতে হবে বলেই বললাম, তুমি কি ভাবছো? ভাবা ছেড়ে দিয়েছি, আমি কোনোদিনই ভাবিনি, এখনও ভাবছি না। কিন্তু নির্মল ঝুঁকে এলো, একটু চুপ করে থেকে বলল, ভাবছি এই বিয়েটা না হলেই ভালো হতো। আমার সন্দেহ হয় শেষ পর্যন্ত অপু হয়তো আমার জীবন সহ্য করতে পারবে না। অবান্তর ভেবে জবাব দিলাম না আমি। নির্মল বলল, কাল অনেক বুঝিয়েছি ওকে, শুনতে চায় না, দেখি আবার বোঝাবো, চলো। ফেরার রাস্তায় অনুভব করলাম বুকের ভিতর ঘন ও ভারী হয়ে উঠেছে নিঃশ্বাস। ভাবলাম, অপর্ণা যে নির্মলের সঙ্গে রাত কাটায়নি, তার মামা বাড়িতেই গেছে, ওর বাবার কাছে সে খবর পৌঁছে দেবার দায়িত্ব আমাকেই বা নিতে হবে কেন? বস্তুত এক ধরনের ক্ষোভ পাগল করে তুলছিল আমাকে। এমন কিছু কি এর মধ্যে ঘটতে পারে না? ভাবলাম, যে ঘটনা অপর্ণা ও নির্মলকে বরাবরের মতো আলাদা করে দেবে। রোজই তো কলকাতার রাস্তায় কত দুর্ঘটনা ঘটে, কত লোক মারা যায়, তেমনিভাবে খুব সহজে আর একজনও তো চলে যেতে পারে। কে যাবে? নির্মল না অপর্ণা? না না, অপর্ণা নয়, অপর্ণা নয়। কিন্তু আমার কোনো ইচ্ছাই কার্যকর হলো না। কিছুদিনের মধ্যেই রেজিস্ট্রি করে বিয়ে করলো ওরা। সাক্ষী হিসেবে নির্মল তার এক দূর সম্পর্কের দাদাকে ডেকে এনেছিল। অপর্ণা এনেছিল ওর বন্ধু শ্যামলীকে। আর আমি, অপর্ণা এবং নির্মল দুজনেই আমাকে খবর দিয়েছিল। আমার সমস্ত দুঃখ যন্ত্রণা উস্কে দিয়ে সেদিন আরও চমৎকার হয়ে উঠল অপর্ণা। শুধু নিজের জন্যে নয়, আমার কষ্ট হচ্ছিল অপর্ণার জন্যেও। নির্মল তো ওর যোগ্য নয়, আমিও কি যোগ্য ছিলাম? এসব দার্শনিক চিন্তার জেরও বেশিক্ষণ থাকলো না মনে। ম্যারেজ রেজিস্ট্রারের চেম্বার থেকে বেরিয়ে রেস্তোরাঁয় কিছু খাওয়া দাওয়া হলো, খানিক রঙ্গরসিকতাও। চোরা চোখে সারাক্ষণ আমি লক্ষ্য করছিলাম অপর্ণাকে। এখন ওকে দেখাচ্ছে রানীর মতো, চোখে মুখে ফুটে উঠেছে পুরুষের অধিকারে চলে যাওয়া নারীর লাবণ্য। আমার বুকের মধ্যে একটা সুন্দর স্বপ্ন ধীরে ধীরে গুঁড়িয়ে যেতে থাকলো। এমনই কি হবার কথা ছিল? ভাবলাম, একদিন খুব কাছাকাছি এসেও যে অপর্ণা প্রত্যাখ্যান করেছে আমাকে, আমার তো প্রতিশোধ নেওয়া উচিত ছিল তার উপর।
বদলে আমি সাক্ষী থাকলাম ওর বিয়ের। সম্পর্কটা তাহলে শেষই হয়ে গেল, সেই সঙ্গে সব সম্ভাবনাও। ভাবতে ভাবতেই আমার শরীরে ঘনিয়ে এলো প্রতিশোধ নেওয়ার ইচ্ছে। রেস্তোরাঁ থেকে বেরিয়ে নির্মলের দাদা আর শ্যামলী চলে গেল। আমিও যাচ্ছিলাম, অপর্ণা যেতে দিল না। এরই মধ্যে গড়িয়ার দিকে একটা ছোট ফ্ল্যাট ভাড়া করছিল ওরা, এখন সেখানেই যাবে। নির্মল আমাকেও ট্যাক্সিতে উঠতে বাধ্য করল। ড্রাইভারের পাশের সিটে বসে সারাক্ষণ সামনের রাস্তার দিকে তাকিয়ে থাকলাম আমি। কঠোর হয়ে উঠল চোয়াল। পিছনে বসে আছে আমার দুই আততায়ী। আমাকে খুন করার পর আজ রাতে ওরা শরীরে শরীরে ঘষে নিশ্চিন্ত হয়ে ঘুমোবে। কি চুপ করে আছো কেন? অনেকটা রাস্তা এগিয়ে এসে অপর্ণা বলল। তোমাকে হঠাৎ ভীষণ গম্ভীর লাগছে। না, কিছু নয়। বুঝলাম না অপর্ণা আমাকে ঠাট্টাই করলো কিনা। আমি জানি তুমি এখন কি ভাবছো। অপর্ণার কথা শুনে এই প্রথম পিছনে তাকিয়ে আমি দেখলাম অপর্ণার ঘাড়ের পিছন দিকে ঘুরে নির্মলের একটা হাত ঘিরে রেখেছে ওকে। অসম্ভব! আমার মাথায় আগুন জ্বলে উঠল। অপর্ণা কি বলবে এরপর? এমন কিছু কি যা আমাকে আরও ছোট করে দেবে? না, তা আমি হতে দেব না। আমি বা অপর্ণা কিছু বলবার আগেই নির্মল বলল, অপু, তোমার বন্ধুকে একদিন আমাদের সঙ্গে খেতে ডাকো না। অপর্ণা বলল, হ্যাঁ, এসো না একদিন, পরশু রবিবার আসবে। অসহ্য, সমস্ত ব্যাপারটাই অসহ্য মনে হচ্ছিল আমার কাছে। অনুভূতি বলে দিল আর এক মুহূর্ত এদের সঙ্গে থাকা উচিত নয়। ট্যাক্সি ড্রাইভারকে গাড়ি থামানোর নির্দেশ দিয়ে অন্ধকারেই অপর্ণার মুখের দিকে তাকালাম আমি। দুজনেই অবাক হলো। অপর্ণা বলল, কি হলো, নেমে যাচ্ছ? হ্যাঁ, একটু কাজ আছে। ট্যাক্সি থেকে নামার আগে বললাম, তোমরা একটু গুছিয়ে নাও, তারপর একদিন যাওয়া যাবে। আর হ্যাঁ, তোমার অসুখটার ব্যাপারে সাবধান থেকো। এসব চেপে রাখতে নেই। এখন তোমার বাবা তো আর দেখছেন না। নির্মলকে খুলে বলো সব। অসুখ? অস্ফুটে উচ্চারণ করল নির্মল। কি বলছো এসব? চমকে উঠে অপর্ণা বলল, আমার তো কোনো অসুখ নেই। লুকিয়ে রেখে লাভ নেই অপর্ণা। তুমি জানো কেন তোমার বাবা বিয়েতে রাজি হচ্ছিল না। নির্মলের প্রতি তোমার একটা দায়িত্ব আছে। ট্যাক্সির দরজাটা বন্ধ করার আগে আমি বললাম, ভয় কি? এখন নির্মলই তোমার সব। একদিন যা আমাকে বলতে পেরেছিলে তা নির্মলকে বলতে পারবে না কেন? দেখলাম ট্যাক্সির অন্ধকারে স্তম্ভিত মুখে পরস্পরের দিকে তাকিয়ে আছে ওরা। পরের মুহূর্তে ট্যাক্সিটা আমাকে ছেড়ে এগিয়ে গেল। অনেক দিন পরে হাসিতে খলবল করে উঠল আমার বুক। চমৎকার, চমৎকার হয়েছে। আমি জানি অপর্ণার অসুখ কোনো দিনও সারবে না। আর যত দিন যাবে আমার কথার বিষে অসুখটা নির্মলের মধ্যেও সংক্রামিত হবে ক্রমশ। ও সন্দেহ করবে অপর্ণাকে। তেমন তেমন হলে অপর্ণাও কি ঘৃণা করতে শুরু করবে না ওকে? প্রতিশোধ নিতে পারার আনন্দে আমার পা দুটো এরপর সাবলীল হয়ে উঠল।